ওয়েলকাম এভরিওয়ান, তোমাদের সকলকে আজকে জিকে ক্লাসে স্বাগত। দেখো, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, মানে কি আন্তর্জাতিক কিছু সংস্থাকে নিয়ে আলোচনা করব। এটা স্ট্যাটিক জিকের একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, মানে গুরুত্বপূর্ণ টপিক তোমরা বলতে পারো। তোমরা যারা রেল বা এসএসসির প্রিপারেশন নিয়েছো বা ডাব্লিউবিপি কেপি নিচ্ছ তাদের জন্যও বলছি। দেখবে প্রত্যেকটা পরীক্ষাতেই কিছু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন রয়েছে, তার মধ্যে যেমন ইউনাইটেড নেশন, সেখান থেকে কিন্তু প্রশ্ন আসেই। আসে না এমন খুব কমই হয়। তো তোমরা এনটিপিসি বা গ্রুপ ডি বা এসএসসির পিওয়াই কিউগুলো একবার খুলে পড়ে দেখবে, সেখানে কিন্তু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে প্রশ্ন পাবে। এরপর এই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো বা আন্তর্জাতিক সংস্থাগুলো কেন তৈরি করা হয়? বেশিরভাগ ক্ষেত্রেই শান্তি স্থাপনা করার জন্য বা বিভিন্ন দেশের সাথে সম্পর্ক ভালো করার জন্যই কিন্তু আন্তর্জাতিক যে সংস্থা সেটা তৈরি করা হয়। ঠিক আছে, তো তার মধ্যে আজকে আমরা যে সংস্থাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউনাইটেড নেশন। তার আগে দেখো, আমাদেরকে দুটো জিনিস দেখতে হবে। প্রথম যে বিশ্বযুদ্ধ সেটা হয়েছিল 1914 সালে, 1914 থেকে 18 প্রথম বিশ্বযুদ্ধ হয়। এবং প্রথম বিশ্বযুদ্ধের পর সম্পূর্ণ দেশ, মানে সম্পূর্ণ পৃথিবী যতগুলো দেশ আছে তারা ভাবে যে আমাদের একটা সংস্থা প্রয়োজন, যে সংস্থাটা কি করবে, আমাদের পুরো ওয়ার্ল্ডকে কন্ট্রোল করবে। তার জন্য একটা সংস্থা তৈরি করা হয় যার নাম হচ্ছে দ্য লিগ অফ নেশন। কি তৈরি করা হয়? দ্য লিগ অফ নেশন। ঠিক আছে, এটা একটা গোটা বিশ্বের সংস্থা, যেটা প্রথম বিশ্বযুদ্ধের পর 1920 সালে তৈরি করা হয় এবং এটার হেডকোয়ার্টার ছিল কোথায়? জেনিভাতে। এটার উদ্দেশ্য কি ছিল? সমস্ত বিশ্বে শান্তি স্থাপনা করা। ঠিক আছে, প্রথম বিশ্বযুদ্ধের পর এটা তৈরি করা হয়। কিন্তু তোমরা দেখো, এই 1920 সালে দ্য লিগ অফ নেশন গঠন করার পরেই 1939 থেকে 1945, ঠিক আছে, কি হয়? দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তার মানে কি দ্য লিগ অফ নেশন সাকসেসফুল হয়নি, আনসাকসেসফুল হয়ে যায়। ঠিক আছে, আনসাকসেসফুল হয়। তখন আবার কি ঠিক করা হয় যে না, লিগ অফ নেশন ঠিকঠাক কাজ করতে পারছে না, আমাদেরকে একটা নতুন সংগঠন প্রয়োজন। তখন স্থাপনা করা হয় কি? দ্য ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। ঠিক আছে, তখন স্থাপনা করা হয় কি? ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, যাকে শর্ট ফর্মে বলে ইউএনও। ঠিক আছে, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। কি বললাম? প্রথমত দ্য লিগ অফ নেশন গঠন করা হয় 1920-তে এবং পরবর্তী ক্ষেত্রে দ্য ইউনাইটেড নেশন অর্গানাইজেশন এটা স্থাপনা করা হয় 1945 সালের 24শে অক্টোবর। ঠিক আছে, কেন করা হয়? তার মূল উদ্দেশ্য হচ্ছে আন্তর্জাতিক শান্তি। ঠিক আছে, এই যে তার মূল উদ্দেশ্য হচ্ছে আন্তর্জাতিক শান্তি, যাতে তৃতীয় বিশ্বযুদ্ধ না হয়, তার জন্যই ইউনাইটেড নেশন অর্গানাইজেশন স্থাপনা করা হয়। কবে স্থাপনা করা হয়? 1945। দেখবে এখান থেকে প্রশ্ন যেগুলো তোমরা পাবে কিরকম ভাবে, যে ইউএনওর স্থাপনা দিবসটা কবকে, হেডকোয়ার্টার কোথায়, সংস্থাপক দেশ কতগুলো, বা বর্তমানে নবীনতম দেশ কোনটি, এবং বর্তমানে ইউএনওর যে মহাসচিব কে রয়েছেন, এগুলোই হচ্ছে মেন প্রশ্ন আসে। কিন্তু আরও কিছু প্রশ্ন আসে যখন তোমরা ডাব্লিউবিসিএস বা পিএসসির জন্য, বা তোমরা কোনো মানে ইউপিএসসির দিকে যাবে, তো তখন তোমরা একটু হাই লেভেলের প্রশ্ন পাবে। ঠিক আছে, তো প্রথমত দেখো, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন আন্তর্জাতিক শান্তি স্থাপনা করার জন্য গঠন করা হয়। আরেকটা এখানে প্রশ্ন আসবে যে ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের পূর্বগামী সংস্থা কোনটি? পূর্বগামী সংস্থা, তাহলে পূর্বগামী সংস্থা কোনটা? দ্য লিগ অফ নেশন। ঠিক আছে, তাহলে এই দ্য লিগ অফ নেশনের পরেই কিন্তু আসে ইউনাইটেড নেশন অর্গানাইজেশন।
স্থাপনা করা হয় 24শে অক্টোবর 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। এটার হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে তোমার নিউ ইয়র্ক। কোথায়? নিউ ইয়র্ক। এটা কোথায় অবস্থিত? মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকাতে অবস্থিত। এখান থেকে প্রশ্ন আসে যে নিউ ইয়র্ক কোথায় অবস্থিত? এটা হচ্ছে হাডসন নদীর কিনারায়। হাডসন নদীর তীরে অবস্থিত হচ্ছে কে? নিউ ইয়র্ক শহর। যদি বলা হয় কোন আইল্যান্ডের উপর গঠিত, সেটা হচ্ছে ম্যানহাটন আইল্যান্ড। দ্বীপ। ঠিক আছে, তাহলে এখান থেকে দুটো প্রশ্ন তোমরা পেয়ে গেলে। এক, ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্কে। নিউ ইয়র্ক কোন নদীর তীরে অবস্থিত? হাডসন নদীর তীরে অবস্থিত। এবং ইউনাইটেড নেশনের যে হেডকোয়ার্টার সেটা কোন দ্বীপে অবস্থিত? সেটা হচ্ছে ম্যানহাটন দ্বীপে অবস্থিত। এরপর দেখো 1945 সালে যখন এটার স্থাপনা করা হয়, তখন সংস্থাপক দেশ হিসাবে কতজন ছিল? 50টা দেশ। 50টা দেশ মিলে গঠন করেছিল কি? এই ইউনাইটেড নেশনকে। ঠিক আছে, তার মধ্যে ইন্ডিয়াও কিন্তু একটা সদস্য। তাহলে কি প্রশ্ন একটা আসে যে ইন্ডিয়া কি, মানে ভারত কি ইউনাইটেড নেশনের ফাউন্ডিং মেম্বার? তার উত্তর হবে হ্যাঁ, ইন্ডিয়া কিন্তু ইউনাইটেড নেশনের ফাউন্ডিং মেম্বার। তাহলে এখানে নোট বলে লিখে নাও যে ইন্ডিয়া is the founding member of UNO और भारत ইউএনও সংস্থাপক দেশ। ঠিক আছে, তাহলে এই একটা নোট কিন্তু তোমরা মনে রাখবে। বোঝা গেছে? এরপর দেখো 50টা দেশ মিলে তো তৈরি করেছিল ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। তার জন্য একটা কি আনা হয়েছিল? একটা পেপার ওয়ার্ক করা হয়েছিল, প্রপার পেপার ওয়ার্ক, যাতে কোনো দেশ পরবর্তী ক্ষেত্রে পিছুপা না হয়। কিন্তু এখানে একটা দেশ সিগনেচার করেনি। সিগনেচার করেনি। কে করেনি? পোল্যান্ড। করেনি সিগনেচার। ভারত সিগনেচার করেছিল, পোল্যান্ড কিন্তু সিগনেচার করেনি। আচ্ছা, বর্তমানে ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের কতজন সদস্য রয়েছে? 193টা দেশ। ঠিক আছে, নবীনতম কে? নবীনতম সেটা হচ্ছে তোমার সুইডেন। ঠিক আছে, সরি সুইডেন নয়, সাউথ সুদান। সাউথ সুদান হচ্ছে ইউনাইটেড নেশনের নবীনতম দেশ। বুঝতে পেরেছো? এরপর কয়েকটা কি পয়েন্ট তোমরা মনে রাখো। তার আগে দেখো এই যে ইউএনও, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, এই নামটা রাখার জন্য কে পরামর্শ দিয়েছিল? কে দিয়েছিল? তার নাম হচ্ছে ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট। ডি রুজভেল্ট। ঠিক আছে, তিনি পরামর্শ দিয়েছিলেন। এরপর দেখো বর্তমানে এই যে ইউএনও বা ইউনাইটেড নেশন অর্গানাইজেশন রয়েছে, তার মহাসচিব কে রয়েছেন? তার নাম হচ্ছে অ্যান্টোনিও গুটারেস। অ্যান্টোনিও গুটারেস। ঠিক আছে, ইউএনের 9 নাম্বার মহাসচিব হচ্ছে কে? অ্যান্টোনিও গুটারেস। ঠিক আছে, এই যে ইনি হচ্ছেন অ্যান্টোনিও গুটারেস, বর্তমানে যিনি ইউএনওর মহাসচিব রয়েছেন। আচ্ছা, প্রথম মহাসচিব কে ছিলেন? তার নাম হচ্ছে ট্রিগবে লাই, বা অনেক জায়গায় লেখা আছে ট্রিগবে লি। ঠিক আছে, তিনি ইউএনওর প্রথম মহাসচিব। এরপর দেখো এই যে জাতিসংঘ বা ইউনাইটেড নেশনের প্রথম
অইউরোপীয় মানে কি, যিনি ইউরোপীয় মানে কান্ট্রির মধ্যে বিলং করেন না, তিনি কে ইউথান্ট। ইউথান্ট হচ্ছে প্রথম অইউরোপীয় মহাসচিব। তিনি কোন দেশের ছিলেন? মায়ানমারের। ঠিক আছে, তাহলে এই তিনটা পয়েন্ট এবং নাম রাখার পরামর্শ কে দিয়েছিলেন, এই পয়েন্টটা একটু তোমাদেরকে মনে রাখতে হবে। এরপর দেখো, আচ্ছা এই পয়েন্টটা দেওয়া নেই এখানে, এক মিনিট। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হুম, এই যে ইউএনও তোমাদের সাথে যেটা আলোচনা করছি, এটার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে কয়েকটা। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ মানে কি, মানে কোন কোন ভাষা ইউএনওর মধ্যে ব্যবহার করা হবে। 6টা ভাষা রয়েছে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে ইংলিশ, ঠিক আছে, একটা আরেকটা কি ফ্রেঞ্চ, রাশিয়ান, আর কি রয়েছে, চিনি, চায়নার ভাষা চিনি, আর কি রয়েছে, স্প্যানিশ, আর একটা হচ্ছে আরবি। দেখো এই 6টা ভাষা ইউএনওতে রয়েছে। ঠিক আছে, এই 6টা ভাষা। প্রশ্ন কিরম ভাবে আসে জানো তো, তোমাকে জিজ্ঞেস করবে যে ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি হিন্দি, মানে হিন্দি কি ইউএনওর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ? তা সেটা উত্তর হবে না। তার জন্য তোমাদেরকে এই 6টা ভাষা মনে রাখতে হবে, ইংলিশ, ফ্রেঞ্চ, রাশিয়ান, চিনি, স্প্যানিশ এবং আরবি। ঠিক আছে, চলো নেক্সট। এরপর দেখো জাতিসংঘের বা ইউনাইটেড নেশনের কয়েকটা অঙ্গ রয়েছে। অঙ্গ বলতে কি, কয়েকটা অফিস আলাদা আলাদা। কটা অফিস রয়েছে? টোটাল 6টা অঙ্গ বা 6টা অফিস রয়েছে। কি কি? একটার নাম হচ্ছে জেনারেল অ্যাসেম্বলি, ঠিক আছে, একটার নাম হচ্ছে ইউএন সিকিউরিটি কাউন্সিল। দেখো নামগুলা যেরকম সেরকম ভাবেই মনে রাখতে হবে, এগুলোকে বাংলা করতে গেলে চলবে না। একটার নাম হচ্ছে জেনারেল অ্যাসেম্বলি, একটা হচ্ছে ইউএন সিকিউরিটি কাউন্সিল, একটা হচ্ছে ট্রাস্টশিপ কাউন্সিল, বা তোমরা যদি বাংলা বলতে চাও তাহলে এটা হচ্ছে ন্যায় পরিষদ। আর একটা হচ্ছে তোমার ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ জাস্টিস, এবং সর্বশেষ রয়েছে সেক্রেটারিয়েট বা যেটাকে বলা হচ্ছে সচিবালয়। ঠিক আছে, টোটাল এই 6টা অঙ্গ রয়েছে জাতিসংঘ বা ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের। এরপর দেখো আমরা প্রত্যেকটা অর্গানকে নিয়ে বা প্রত্যেকটা অঙ্গকে নিয়ে আলাদা আলাদা ভাবে আলোচনা করব। জেনারেল অ্যাসেম্বলি, ঠিক আছে, এই জেনারেল অ্যাসেম্বলিকে বলা হয় মহাসভা। ঠিক আছে, কি বলা হয় বাংলায়? মহাসভা। দেখো এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জেনারেল অ্যাসেম্বলির ছবি, মানে জেনারেল অ্যাসেম্বলি কিরকম দেখতে তোমরা এখান থেকে বুঝতে পারবে। ঠিক আছে, আমাদের যেমন পার্লামেন্ট ঠিক সেরকমই হচ্ছে জেনারেল অ্যাসেম্বলি। জেনারেল অ্যাসেম্বলি হচ্ছে আন্তর্জাতিক বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত নেওয়ার জন্য সদস্য রাষ্ট্রগুলির জন্য একটি ফোরাম। একে প্রায় জাতির সংসদ বলা হয়। দেখো জেনারেল অ্যাসেম্বলি কি, আন্তর্জাতিক বিষয় নিয়ে, যে ইন্টারন্যাশনাল কোনো একটা ম্যাটার, যেমন তোমার কিছুদিন আগে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, ইসরায়েল প্যালেস্টাইনের যুদ্ধ, এগুলো হচ্ছে কি ইন্টারন্যাশনাল ম্যাটার বা ইন্টারন্যাশনাল বিষয়। তো এগুলোকে নিয়ে আলোচনা করার জন্য একটা তো ফোরাম প্রয়োজন, মানে যেখানে সবাই আলোচনা করতে পারবে, সেটা হচ্ছে কি জেনারেল অ্যাসেম্বলি। তার জন্য জেনারেল অ্যাসেম্বলিকে বলা হচ্ছে বিশ্বের মিনি পার্লামেন্ট। কি বলা হয়? এখানে লিখে রাখো, বিশ্বের মিনি পার্লামেন্ট। মিনি পার্লামেন্ট, ঠিক আছে। এরপর আরো একটা গুরুত্বপূর্ণ, প্রতিটি সদস্য রাষ্ট্রের একটি ভোটাধিকার রয়েছে, ওয়ান নেশন ওয়ান ভোট।
ঠিক আছে, একটা দেশ একটাই ভোট দিতে পারবে এখানে। যেমন আমাদের পার্লামেন্টে কোনো একটা বিল এলে প্রত্যেকটা সংসদ সেখানে কি করে ভোট দেয়, ঠিক একই রকম ভাবে এখানেও কোনো একটা বিলের উপর একটা দেশ থেকে একজনই ভোট দিতে পারে, কিন্তু এখানে একটা দেশের হয়ে 5 জন প্রতিনিধি সেখানে অংশগ্রহণ করতে পারে। এটাও কিন্তু মনে রাখবে, 5 জন প্রতিনিধি অংশগ্রহণ করতে পারে কিন্তু ভোট দিবে একজন। বুঝতে পেরেছো তো? 5 জন অংশগ্রহণ করবে একটা দেশ থেকে, কিন্তু ভোট একজনেই দিবে। ঠিক আছে, এটা হচ্ছে ওয়ান নেশন ওয়ান ভোট পলিসি। নেক্সট, এই যে জেনারেল অ্যাসেম্বলি, এখানকার প্রথম যদি বলা হয় হেড কে বা প্রধান কে ছিলেন, তার নাম হচ্ছে পল হেনরি। পল হেনরি হচ্ছে প্রথম ব্যক্তি যিনি এই জেনারেল অ্যাসেম্বলি বা মহাসভার প্রধান ছিলেন। আচ্ছা, প্রথম মহিলা কে ছিল বা প্রথম ভারতীয়? দুটার উত্তর একটাই হচ্ছে বিজয় লক্ষ্মী পণ্ডিত। এখানে স্পেলিংটা ভুল আছে, এটা হচ্ছে বিজয় লক্ষ্মী পণ্ডিত। ঠিক আছে, বিজয় লক্ষ্মী পণ্ডিত। এই বিজয় লক্ষ্মী পণ্ডিতকে জওহরলাল নেহরুর বোন। ঠিক আছে, তিনি 1953 সালে এই জেনারেল অ্যাসেম্বলির প্রধান হিসাবে কার্যরত ছিলেন। এই পণ্ডিত বিজয় লক্ষ্মী পণ্ডিতের একটা বই রয়েছে, দ্য স্কোপ অফ হ্যাপিনেস। ঠিক আছে, তাহলে প্রথম মহিলা এবং প্রথম ভারতীয় কে, সেটা হচ্ছে বিজয় লক্ষ্মী পণ্ডিত। এরপর দেখো বর্তমানে কে রয়েছেন। বর্তমানে রয়েছেন তোমার ফিলম্যান ইয়াং। ঠিক আছে, ইনি হচ্ছেন 79তম প্রধান জেনারেল অ্যাসেম্বলি। কি নাম? ফিলম্যান ইয়াং। তিনি হচ্ছে ক্যামেরুনের প্রাক্তন প্রধানমন্ত্রী। ঠিক আছে, আমাদের নরেন্দ্র মোদীও ভবিষ্যতে যেতে পারে, কিন্তু তার সম্ভাবনা রয়েছে। এই জেনারেল অ্যাসেম্বলির প্রধান হিসাবে কার্যকাল করার জন্য আমাদের নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রীর কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। আচ্ছা, যদি বলা হয় 78তম কে ছিল, মানে বর্তমানে রয়েছে ফিলম্যান ইয়াং, তার আগে কে ছিল? তার নাম হচ্ছে ডেনিস ফ্রান্সিস। ডেনিস ফ্রান্সিস। ঠিক আছে, নেক্সট, এখানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ গুলো দেওয়া রয়েছে। দেখো কি কি রয়েছে, ইংরেজি, ফ্রেঞ্চ, রাশিয়ান, চিনি, স্প্যানিশ, আরবি। ঠিক আছে, এগুলো হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। পরবর্তী যে অর্গানটা রয়েছে তার নাম হচ্ছে ইউএন সিকিউরিটি কাউন্সিল। ঠিক আছে, ইউএন সিকিউরিটি কাউন্সিল মানে আমাদের যে গোটা বিশ্ব, সেটাকে সিকিউরিটি দেওয়ার জন্য একটা সংগঠন, যেটার নাম হচ্ছে ইউএন সিকিউরিটি কাউন্সিল। এই ইউএন সিকিউরিটি কাউন্সিলকে বলা হচ্ছে পুলিশম্যান অফ ওয়ার্ল্ড। পুলিশম্যান অফ ওয়ার্ল্ড। আচ্ছা, তোমাদের অনেকের মনে হতে পারে এই যে পয়েন্টগুলো আমি তোমাদের সাথে আলোচনা করছি, এগুলো আমি কোথায় পেলাম? এগুলো কিন্তু উইকিপিডিয়াতে রয়েছে, ইউএনও বলে সার্চ করবে, সমস্ত কিছু ওখানে পেয়ে যাবে। ঠিক আছে, এই ইউএন সিকিউরিটি কাউন্সিলের টোটাল 15 জন মেম্বার হয়। 15 জন বলতে কি 15টা দেশ। ঠিক আছে, 15টা দেশ কিন্তু মেম্বার হয়। এই 15টা দেশের মধ্যে 5টা হচ্ছে পার্মানেন্ট আর 10টা হচ্ছে নন পার্মানেন্ট। ঠিক আছে, 5টা দেশ কি কি, যারা পার্মানেন্ট এবং নন পার্মানেন্ট কারা, সেটা নিয়ে আলোচনা করব। তার আগে দেখো, এই ইউএন সিকিউরিটি কাউন্সিলে যদি কখনো কোনো একটা বিল আসে, ধরো একটা বিল এলো যে সবাই মিলে বলল যে রাশিয়ার সাথে আমরা কোনো রকম আর ব্যবসা করব না বিশ্বের সিকিউরিটির জন্য। ঠিক আছে, তো সেই বিলটাকে পাস করতে গেলে, যদি পাস করাতে হয়, তাহলে এই 15 জন মেম্বারের মধ্যে 9 জন মেম্বার কি করতে হবে? ইয়েস
হিসাবে ভোট দিতে হবে, 9 জনকে মানে সেই প্রস্তাবে সম্মতি জানাতে হবে। এই 9 জনের মধ্যে কারা কারা থাকবে? 5 জন পার্মানেন্ট মেম্বার যারা রয়েছে 5টা দেশ, আর বাকি 4টা নন পার্মানেন্ট দেশ। মানে কি 10টা নন পার্মানেন্ট দেশের মধ্যে 4টা নন পার্মানেন্ট দেশের অনুমতি প্রয়োজন একটা বিলকে পাস করাতে গেলে। এরপর দেখো এই 5টা যে পার্মানেন্ট মেম্বার রয়েছে তারা কারা? একটা হচ্ছে আমেরিকা, একটা হচ্ছে রাশিয়া, ফ্রান্স, এটা হচ্ছে ব্রিটেন এবং চায়না। সব থেকে বড় যে 5টা দেশ তারা এই 5টা পার্মানেন্ট মেম্বার। এই 5টা পার্মানেন্ট মেম্বারের কাছে কি রয়েছে? ভিটো পাওয়ার। ভিটো পাওয়ারটা কি? কোনো একটা বিল যদি ইউএন সিকিউরিটি কাউন্সিলের মধ্যে আসে এবং সেখানে ভিটো পাওয়ার, ধরো একটা বিল নিয়ে এলো যে কোনো দেশ রাশিয়ার সাথে ব্যবসা করবে না, কারণ এই বিলটা এসেছিল ওটার জন্য বলছি, রাশিয়ার সাথে ব্যবসা করা চলবে না, ঠিক আছে। তো সেখানে রাশিয়ার কাছে দেখো ভিটো পাওয়ার রয়েছে। রাশিয়া কি করলো? এটার উপর ভিটো পাওয়ারটা ব্যবহার করলো। ভিটো পাওয়ার যদি কোনো পার্মানেন্ট দেশ ব্যবহার করে দেয় সেক্ষেত্রে সেই বিলটা তাৎক্ষণিক ভাবেই কিন্তু বাতিল হয়ে যাবে। ভিটো পাওয়ার শব্দের অর্থ হচ্ছে আমি মানি না বা আমি সহমত নই। তো কোনো একটা বিলের উপর যদি এই 5টা যে পার্মানেন্ট মেম্বার দেশ রয়েছে তারা ভিটো পাওয়ার ব্যবহার করে দেয় তখন কিন্তু সেই বিলটা আর পাস হয় না, ঠিক আছে। তাহলে দেখো পয়েন্টগুলো কি কি রয়েছে। নিরাপত্তা পরিষদ প্রতিষ্ঠাকালীন 1965 সালের পূর্ব পর্যন্ত 11টি সদস্য ছিল, ঠিক আছে। 1965 পর্যন্ত 11টা সদস্য ছিল, বর্তমানে 15টা সদস্য রয়েছে। এরপর নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যের নির্বাচিত হয় 2 বছরের জন্য। এই যে বললাম না 10টা নন পার্মানেন্ট দেশ রয়েছে, তো এদের কার্যকাল মাত্র 2 বছর, 2 বছর পর পর চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়নের জন্য 9টি সদস্য রাষ্ট্রের সম্মতি প্রয়োজন। কি বললাম? যে বিল পাস করতে গেলে 9টা দেশের অনুমতি প্রয়োজন, 5টা স্থায়ী এবং 4টা অস্থায়ী। এরপর নিরাপত্তা পরিষদের সদস্য স্থায়ী হচ্ছে 5টা, অস্থায়ী হচ্ছে 10টা বলেছি। নিরাপত্তা পরিষদের সভাপতি নির্বাচিত হয় 1 মাসের জন্য, ঠিক আছে। ভিটো শব্দটি ল্যাটিন, এর অর্থ হচ্ছে আমি মানি না, আমি মানি না। ভিটো কোনো প্রস্তাবে স্থায়ী সদস্যের না বলার সাংবিধানিক অধিকারকে বলা হচ্ছে ভিটো। নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত গ্রহণের জন্য কমপক্ষে 9টি ভোটের প্রয়োজন, স্থায়ী 5টা ও 4টি। 5টি স্থায়ী সদস্যের ভিটো ক্ষমতা রয়েছে। ভিটো ক্ষমতা তো বললাম যে কোনো একটা বিলকে অস্বীকার করতে গেলে সে ভিটো পাওয়ার ব্যবহার করতে পারে, এবং যারা পার্মানেন্ট সদস্য তারা যদি ভিটো পাওয়ার ইউজ করে সে কারণে সেই বিলটা তখনই কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। দেখো এখানে একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, আমাদের দেশ ইন্ডিয়া সে হচ্ছে কি, সে কিন্তু তোমার ইউএনওর ফাউন্ডিং মেম্বার। যখন ইউএনও গঠন করা হয় তখন থেকে রয়েছে, কিন্তু আমাদের দেশের কাছে ভিটো পাওয়ারটি নেই। তার কারণ কি? আমাদের আমেরিকার সাথেও ভালো সম্পর্ক, রাশিয়ার সাথেও, ফ্রান্স আর তোমার ইংল্যান্ড, 4টা দেশের সাথেই ভালো সম্পর্ক, কিন্তু চায়নার সাথে সম্পর্কটা আমাদের ভালো নয়। তার কারণে যখনই আমাদেরকে ভিটো পাওয়ার দেওয়ার কথা আসে তখনই সেই বিলটার উপর ভিটো পাওয়ারটা ব্যবহার করে দেয় কে? সেটা হচ্ছে চায়না। তার মানে কি? একটা বিল নিয়ে আসা হলো, ধরো যে বিলটাতে বলা হলো যে ইন্ডিয়াকে ভিটো পাওয়ার দেওয়া হোক, ভিটো পাওয়ার দেওয়া হোক, ঠিক আছে। এরকম একটা বিল নিয়ে এলো, তো এই বিলটাকে পাস করাতে গেলে 9টা ভোট প্রয়োজন, ঠিক আছে। এই 9টা ভোটের মধ্যে 5টা থাকবে পার্মানেন্ট সদস্যের আর 4টা থাকবে নন পার্মানেন্ট সদস্যের, ঠিক আছে। ধরো এই 4টা নন পার্মানেন্ট সদস্য ইয়েস বলে দিল, ঠিক আছে। এই 5টা সদস্যের মধ্যে যদি 1 2 3 4 5 5টা সদস্যের মধ্যে যদি 5 জন ইয়েস বলে তাহলে কিন্তু আমরা ভিটো পাওয়ার পাবো। কিন্তু যদি কোনো একটা দেশ নো করে দেয়, মানে কি
ভিটো পাওয়ারটা তার যে রয়েছে, আমি মানি না, এটা যদি ব্যবহার করে দেয় সেক্ষেত্রে আমরা কিন্তু আর ভিটো পাওয়ারটা পাবো না, যে কারণে ইন্ডিয়া এখনো ভিটো পাওয়ার পায়নি। বুঝতে পেরেছো কি কারণে আমরা ভিটো পাওয়ারটা পাচ্ছি না? নেক্সট, ভারত এখনো পর্যন্ত ইউএনও সিকিউরিটি কাউন্সিলের টোটাল 8 বার সদস্য হিসাবে কাজ করেছে। টোটাল 8 বার। কতবার? 8 বার। কখন কখন করেছে দেখো, 1950 থেকে 51, 1967 থেকে 68, ঠিক আছে, 72 থেকে 73, 77 থেকে 78, 84 থেকে 85, 91 থেকে 92, 11 থেকে 12, 21 থেকে 22, ঠিক আছে। টোটাল 8 বার, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। এরপর তোমরা বলো স্যার এখানে তো 1 বছর না, 1950 1 বছর আর 51 1 বছর, মানে টোটাল 2 বছর আমরা এখানে কি রয়েছিলাম, সদস্য হিসাবে কিন্তু রয়েছে। তাহলে আমরা এখনো পর্যন্ত ইউএন সিকিউরিটি কাউন্সিলের কতবার সদস্য হয়েছি? 8 বার। প্রশ্ন আসবে, ঠিক আছে, নোট করে লিখে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কতবার? 8 বার। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কাদের কাছে ভিটো পাওয়ার রয়েছে, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। আর একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এই যে ভাষা, এটাও খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, ঠিক আছে। নেক্সট যে অর্গানটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ট্রাস্টশিপ কাউন্সিল বা ন্যাস পরিষদ। এই ট্রাস্টশিপ কাউন্সিলটা বর্তমানে হচ্ছে নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় মানে কি? এই পরিষদটা আর নেই। এটাকে কি জন্য গঠন করা হয়েছিল দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর বিভিন্ন দেশ স্বাধীনতা পায়। বেশিরভাগ ক্ষেত্রেই যে দেশগুলো ছিল সব ব্রিটিশদের আন্ডারে ছিল, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তারা স্বাধীনতা পায়, তার মধ্যে ভারতও একটা, ঠিক আছে। তো যাতে করে যারা নতুন স্বাধীনতা পেয়েছে, ঠিক আছে, কি বললাম, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর কিছু দেশ স্বাধীনতা পায়, ঠিক আছে। তো এরা কি হচ্ছে, নতুন স্বাধীনতা পেয়েছে। তো স্বাধীনতা পাওয়ার পর যে শাসন ব্যবস্থা, ঠিকঠাক ভাবে চলে, তার কারণে একটা সংস্থা গঠন করা হয় যার নাম হচ্ছে ট্রাস্টশিপ কাউন্সিল, ঠিক আছে। তারা কি করতো, বিভিন্ন দেশের যারা নতুন করে স্বাধীনতা পাচ্ছে তাদের শাসন ব্যবস্থাটার দিকে একটু লক্ষ্য করত, এবং তারা যাতে উন্নতির দিকে যায় এটাও কিন্তু ঠিক করতো, ঠিক আছে। কিন্তু 1994 সালে এই সংস্থাটি নিষ্ক্রিয় হয়ে যায়। কত সালে? 1994 সালে। কেন নিষ্ক্রিয় হয়ে যায়? কারণ তো বর্তমানে বেশিরভাগ দেশেই স্বাধীন, ঠিক আছে, এখন আর এই সংস্থার প্রয়োজন নেই, তাই ট্রাস্টশিপ কাউন্সিলটাকে কি করা হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। নেক্সট, এই ট্রাস্টশিপ কাউন্সিলের গোল, হিস্ট্রি, মেম্বারশিপ এগুলো সব আলোচনা রয়েছে, তোমাদেরকে বলে দিয়েছি, এত কিছু আলোচনা করার প্রয়োজন নেই। নেক্সট হচ্ছে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, যেটাকে ইকো সক বলা হয়, ঠিক আছে। ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, এই সংস্থাটাকে বলা হয় জাতিসংঘের পরিবার, এটিকে জাতিসংঘের পরিবার বলা হয়। বর্তমান সদস্য 54 এবং সদস্য রাষ্ট্রের মেয়াদ 3 বছর। প্রতি বছর 18টি দেশ অবসর নেয় এবং 18টি দেশ অন্তর্ভুক্ত হয়। বছরে 2 বার অধিবেশন বসে। কোথায় বসে? জেনেভাতে। এবং এ পরিষদের 5টি আঞ্চলিক কমিটি রয়েছে। দেখো, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল যে কাউন্সিল, তার মূল উদ্দেশ্য কি? প্রত্যেকটা দেশকে ইকোনমিক্যালি এবং সোশ্যালি ডেভেলপ করা। এটা তো তোমরা আশা করি বুঝতে পেরেছো নামটা শুনে। এটাতে টোটাল বর্তমানে সদস্য রয়েছে 54টা, ঠিক আছে। এখানকার যে কার্যকাল সেটা 3 বছরের হয়, ঠিক আছে। ধরো ইন্ডিয়া যদি ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের মেম্বার 2025 সালে হয়, তাহলে 2028 সালে তার কার্যকাল সমাপ্ত হয়ে যাচ্ছে। তার মানে কি, এখানকার কার্যকাল কতদিন? 3 বছরের।
কার্যকাল 3 বছরের, ঠিক আছে। প্রত্যেক বছর 18টা দেশ ঢুকে এই সংস্থার মধ্যে এবং 18টা দেশ বেরিয়ে যায়, যাতে প্রত্যেকটা দেশ একবার করে সময় পায়। এই সংস্থার আন্ডারে আরো কয়েকটা মানে প্রায় 5টার মতো আঞ্চলিক কমিটি, মানে এই কমিটির আন্ডারে আরো কমিটি রয়েছে। যেমন একটা কমিটির নাম হচ্ছে তোমার ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক, মানে এশিয়াতে যাতে উন্নতি হয়, ইকোনমিক্যাল এবং সোশ্যাল উন্নতি, তার জন্য একটা সংস্থা রয়েছে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক, যেটা সদর দপ্তর হচ্ছে কোথায়, ব্যাংককে। এবং এটি গঠন হয় কবে, 1947-এ, 1947 সালে। আরো একটি সংস্থা হচ্ছে তোমার ইকোনমিক অ্যান্ড কমিশন ফর আফ্রিকা, যাতে আফ্রিকাতে উন্নতি হয়, তার জন্য একটা সংস্থা। আচ্ছা, এটা সদর দপ্তর কোথায়, আদিস আবাবা, যেটা ইথিওপিয়াতে অবস্থিত, এবং 1958 সালে এটি গঠন করা হয়। পরবর্তী হচ্ছে ইকোনমিক কমিশন ফর ইউরোপ, ইউরোপের উন্নতির জন্য। এটার হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ডে, ঠিক আছে। 1947-এ এটি গঠন করা হয়। তারপর হচ্ছে ইকোনমিক কমিশন ফর ল্যাটিন আমেরিকা এবং ক্যারাবিয়ান, এটার হেডকোয়ার্টার হচ্ছে স্যান্টিয়াগো, চিলি, 1948-এ গঠন করা হয়। আরেকটা হচ্ছে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর ওয়েস্টার্ন এশিয়া, পশ্চিম এশিয়ার জন্য, যেটা সদর দপ্তর হচ্ছে বৈরুত বা লেবনানে, 1947-এ এটাও গঠন করা হয়। নেক্সট হচ্ছে তোমার ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ জাস্টিস। আচ্ছা, এখন পর্যন্ত আমরা যেগুলো পড়লাম একটু তোমরা নোট করে নাও, ঠিক আছে, তারপর বাকিটা আলোচনা করছি। দেখো, ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ জাস্টিস মানে কি, এখানে ন্যায় দেওয়া হবে। দেখবে আমাদের একটা বিবাদ চলছে কিসের নিয়ে, যে জম্মু কাশ্মীরটা কার, ভারতের নাকি পাকিস্তানের। পাকিস্তান বলছে ভারত দখল করে রেখেছে, ভারত বলছে পাকিস্তান আমাদের জম্মু কাশ্মীরের কিছু এরিয়া দখল করে রেখেছে। তো এই বিষয় নিয়ে ঝামেলা হওয়ার সময় পণ্ডিত জওহরলাল নেহেরু চলে গিয়েছিল কোথায়, ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ জাস্টিসে, ইন্টারন্যাশনাল কোর্টে চলে গেছে, ঠিক আছে, যে এরকম এরকম ঝামেলা। কিন্তু মনে রাখবে ইন্টারন্যাশনাল যে কোর্ট রয়েছে সেটা নামের কোর্ট, এমন কিছু কাজ তারা করতে পারেনি এখনো পর্যন্ত, যে মানে একটা বিবাদ 1947 থেকে চলছে, ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যে জম্মু কাশ্মীরকে নিয়ে বিবাদ, সেটা 1947 থেকে চলছে, সেটার কিন্তু যে সলিউশন এখনো ইন্টারন্যাশনাল কোর্ট দিতে পারেন, মানে বুঝতেই পারছো, ঠিক আছে। এরপর দেখো এই কোর্টের কবে গঠন হয়, 1946 সালে এটাকে তৈরি করা হয়, এবং এটার হেডকোয়ার্টার হচ্ছে দা হেগ। কোথায় অবস্থিত দা হেগটা, নেদারল্যান্ডে অবস্থিত, নেদারল্যান্ডে অবস্থিত হচ্ছে দা হেগ। তাহলে ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ জাস্টিসের হেডকোয়ার্টার কোথায়, দা হেগ, নেদারল্যান্ড। এটা স্থাপিত হয় কবে, 1946 সালে। বোঝা গেছে। দেখো 3 এপ্রিল 1946 থেকে এর কার্যক্রম পরিচালিত হচ্ছে। 15 জন বিচারপতি নিয়ে জাতিসংঘের আওতায় এর কার্যক্রম পরিচালিত হয়। বিচারকদের কার্যকাল 9 বছর। একটি দেশ থেকে কেবল একজন বিচারক একই সময়ে বিচারক নিযুক্ত হতে পারে। তাহলে কি বলছে, যে ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ জাস্টিসে টোটাল 15 জন জাজ থাকবে, 15 জন জাজ। এদের কার্যকাল কতদিন, এক মিনিট, কার্যকালটা হচ্ছে তোমার 9 বছরের। দেখো এটা একটা কোর্ট, কালারটা চেঞ্জ হয়ে গেল, এটা তো একটা কোর্ট, আর কোর্টে কারা থাকে, জাজরা থাকে। আচ্ছা, জাজের সংখ্যা কতজন, 15 জন,
ঠিক আছে। এদের যে কার্যকাল সেটা কতদিনের জন্য, সেটা হচ্ছে তোমার 9 বছরের জন্য। 1-2 বছর নয়, 9 বছর। একবার তুমি যদি ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ জাস্টিসের জাজ হিসাবে ঢুকে যাও তাহলে 9 বছর তোমার কার্যকাল, ঠিক আছে। এবং তুমি 9 বছরের কার্যকাল করার পরেও আবার নির্বাচিত হতে পারো। এটা কিন্তু ভোটের মাধ্যমে হয়, নির্বাচিত। এখানকার একটা ক্রাইটেরিয়া রয়েছে কি, একই সময়ে একটা দেশ থেকে একজনই বিচারপতি হতে পারে। কি বলছে, একটি দেশ থেকে কেবল একজন বিচারক একই সময়ে বিচারক নিযুক্ত হতে পারে। মানে 2025 সালে যদি ভারত থেকে কোনো জাজ ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ জাস্টিসে বিচারক হিসাবে অংশগ্রহণ করে তাহলে 2025 সালে আর কোনো ভারতীয় সেখানে ইন্টারন্যাশনাল মানে যে জাজ সেখানে জাজ রূপে বা বিচারকের আসনে অংশগ্রহণ করতে পারবে না। বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, এখানে কোন কোন ভাষা ব্যবহার করা হয় এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো মনে রাখবে যে ইন্টারন্যাশনাল কোর্ট রয়েছে সেখানে দুটো ভাষা ব্যবহার করা হয়, একটা হচ্ছে ইংলিশ, একটা হচ্ছে ফ্রেঞ্চ। ইংরেজি এবং ফ্রেঞ্চ, ঠিক আছে, এই দুটো ভাষাকে ব্যবহার করা হয়। এখনো পর্যন্ত কোন কোন ভারতীয় ইন্টারন্যাশনাল কোর্টের জাজ হিসাবে গেছে বা বিচারক হিসাবে গেছে সেটা একবার দেখে নাও। প্রথমত হচ্ছে স্যার বেনেগাও। স্যার বেনেগাও প্রথম ভারতীয় জাজ, ফার্স্ট ভারতীয়, এইখানে কালারটাই বাজে হয়েছে। ফার্স্ট ভারতীয় বিচারক, ঠিক আছে, ইন্টারন্যাশনাল কোর্টের প্রথম ভারতীয় বিচারক নাগেন্দ্র সিং, প্রথম চিফ জাস্টিস। প্রধান বিচারক, জানো যে 15 জনকার মধ্যে একজন হবে চিফ জাস্টিস আর বাকি জন হবে বিচারক, ঠিক আছে। তো প্রথম ভারতীয় প্রধান বিচারক কে হয়েছিল, নাগেন্দ্র সিং। আরেকজন হচ্ছে রঘুনাথ পাঠক এবং দলবীর পাঠক। ইনি হচ্ছেন দ্বিতীয়বার ইলেকশনে জিতেছে, রি ইলেক্ট হয়েছে, ঠিক আছে। মানে একবার 9 বছরের কার্যকাল কমপ্লিট করার পর আবার যুক্ত হয়েছে। বর্তমানে দলবীর পাঠক কিন্তু ইন্টারন্যাশনাল কোর্টে রয়েছে ভারত হিসাবে। আচ্ছা, বর্তমানে যদি 2025-এর কথা বলো তো বর্তমানে ইন্টারন্যাশনাল কোর্টের চিফ জাস্টিস রূপে কে রয়েছে, তার নাম হচ্ছে জুলিয়া সেবুতিন্দে। জুলিয়া সেবুতিন্দে, জুলিয়া সেবুতিন্দে, ঠিক আছে। উগান্ডার তিনি ব্যক্তি, কোথাকার, উগান্ডা। নেক্সট, আরো একটা যে অর্গান রয়েছে সেটা হচ্ছে জেনারেল সেক্রেটারি বা সচিবালয়। এই সচিবালয়ের যারা মেম্বার হয় তাদের 5 বছরের কার্যকাল থাকে। কতদিন, 5 বছরের কার্যকাল থাকে, ঠিক আছে। আচ্ছা, প্রথম যে যদি বলা হয় প্রথম সচিবালয়ের মহাসচিব কে ছিলেন, ফার্স্ট, তার নাম হচ্ছে ট্রিকবেলি।
ঠিক আছে, মহাসচিব থেকে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমরা মনে রাখবে যে এখানকার মহাসচিব, নোট করে লিখে রাখো, পার্মানেন্ট মেম্বার দেশ থেকে হতে পারবে না। ঠিক আছে, এই একটা পয়েন্ট তোমরা শুধু মনে রেখো। আর বর্তমানে এখানকার হেড কে রয়েছে, তার নাম হচ্ছে অ্যান্টোনিও গুটারেস, যেটা আগেই তোমাদেরকে বলেছি। তাহলে দেখো এখনো পর্যন্ত আমরা কি কি পড়লাম। ঠিক আছে, আমরা আন্তর্জাতিক যে সংস্থা তার মধ্যে আজকে আমরা আলোচনা করছি ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। এই টপিকটাকে আমরা একটু সামারি হিসাবে দেখে নিই, যাতে পরীক্ষার সময় আমরা কিরকম ভাবে পড়ব তার একটা ধারণা তোমরা পাও। দেখো, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন এর পূর্বগামী সংস্থা হচ্ছে দ্য লিগ অব নেশন, 1920 সালে স্থাপনা হয়, কিন্তু তা দ্বিতীয় বিশ্বযুদ্ধকে আটকাতে পারেনি বলে আরো একটা নতুন সংস্থা গঠন করা হয়, যার নাম হচ্ছে দ্য লিগ অব নেশন। ঠিক আছে, এই যার নাম হচ্ছে দ্য ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। ঠিক আছে, এটার স্থাপনা কাল হচ্ছে 1945 সাল, হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্কে, এবং এটি হাডসন নদীর তীরে অবস্থিত এবং ম্যানহাটন আইল্যান্ডের ওপর গড়ে উঠেছে। নিউ ইয়র্ক শহরটি আমেরিকা দেশের মধ্যে পড়ে। তো ইউনাইটেড নেশন অর্গানাইজেশনকে যখন স্থাপনা করা হয় তখন ফাউন্ডিং দেশ হিসাবে ছিল কটা, 50টা দেশ সেখানে অংশগ্রহণ করে, তার মধ্যে ভারতও কিন্তু একটা দেশ। ঠিক আছে, ভারতও হচ্ছে ফাউন্ডিং মেম্বার। বর্তমানে সদস্য সংখ্যা হচ্ছে 193টি, যার মধ্যে নবীনতম হচ্ছে সাউথ সুদান। এই সাউথ সুদানের যদি বলা হয় রাজধানী কি, ক্যাপিটাল, তাহলে সেটা মনে রাখবে ইউবা। এটা হচ্ছে এখানকার ক্যাপিটাল। ঠিক আছে, নেক্সট কয়েকটা কি পয়েন্ট বলেছিলাম, যেমন ইউএনওর যে নাম রাখার পরামর্শ সেটা দিয়েছিল ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট। ঠিক আছে, ইনি হচ্ছেন তোমার আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন। ঠিক আছে, ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট, ইনি আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন। ছিলেন আর বর্তমানে ইউএনওর মহাসচিব কে রয়েছেন, তার নাম হচ্ছে অ্যান্টোনিও গুটারেস। ঠিক আছে, 9 নাম্বার, 9th মেম্বার, বোঝা গেছে। আর প্রথম কে ছিলেন ট্রিকবেলি, আর প্রথম নন ইউরোপিয়ান কে ছিলেন ইউথান্ড। ঠিক আছে, ইউএনওর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কটা, 6টা, ইংলিশ, ফ্রেঞ্চ, রাশিয়ান, চীনি, স্প্যানিশ, আরবি। দেখো এখানে মনে রাখার একটা সহজ ট্রিক আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ট্রিকটা কি, তোমরা জানো আমাদের 5টা টোটাল পার্মানেন্ট মেম্বার রয়েছে। পার্মানেন্ট মেম্বার, 5টা পার্মানেন্ট মেম্বার কি, একটা হচ্ছে ইউএসএ, একটা হচ্ছে ইউকে, একটা হচ্ছে ফ্রান্স, একটা হচ্ছে রাশিয়া, আর একটা হচ্ছে চায়না। আচ্ছা বলতো, ইউএসএ এবং ইউকে দুটার ভাষা কি, ইংরেজি। আচ্ছা, ফ্রান্সের ভাষা কি, ফ্রেঞ্চ। রাশিয়ার রাশিয়ান, চায়নার চীনি। তো দেখো 6টার মধ্যে 4টা তো এখানেই মনে রয়ে গেল, আর এক্সট্রা দুটো মনে রাখবে, স্প্যানিশ আর একটা হচ্ছে আরবি। তাহলে মনে রাখাটা সহজ হয়ে গেল। 5টা মেম্বার যদি তোমরা মনে রাখতে পারো তাহলে 6টা ভাষা কিন্তু মনে রাখা খুব কঠিন নয়। ঠিক আছে, নেক্সট জাতিসংঘের 6টা অর্গান তোমাদেরকে বলেছিলাম। একটা হচ্ছে জেনারেল অ্যাসেম্বলি বা মহাসভা, ইউএন সিকিউরিটি কাউন্সিল, আচ্ছা ট্রাস্টশিপ কাউন্সিল, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ জাস্টিস এবং সেক্রেটারিয়েট। তার মধ্যে জেনারেল অ্যাসেম্বলিকে কি বলা হয়, বিশ্বের মিনি পার্লামেন্ট, বিশ্বের মিনি পার্লামেন্ট বলা হয়। ঠিক আছে, এখানে একটা দেশের হয়ে 5 জন মেম্বার অংশগ্রহণ করতে পারে,
কিন্তু ভোট দেওয়ার অধিকার একটা মাত্র মেম্বারেরই রয়েছে, ওয়ান নেশন ওয়ান ভোট। প্রথম যে প্রধান বা কে ছিলেন তার নাম হচ্ছে পল হেনরি। প্রথম ভারতীয় এবং প্রথম মহিলা ছিলেন কে, বিজয়লক্ষ্মী পণ্ডিত। এবং বর্তমানে রয়েছেন কে, ফিলম্যান ইয়াং, ঠিক আছে, মহাসভার অধ্যক্ষ। আর ফিলম্যান ইয়াং এর আগে কে ছিলেন, ডেনিস ফ্রান্সিস, ঠিক আছে। নেক্সট, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে। ইউএন সিকিউরিটি কাউন্সিল, যেটাকে বলা হয় পুলিশম্যান অফ ওয়ার্ল্ড, বিশ্বের পুলিশম্যান কাকে বলা হয়, ইউএন সিকিউরিটি কাউন্সিলকে, যেটা 1965 সাল পর্যন্ত 11টা মেম্বার নিয়েছিল, বর্তমানে 15টা মেম্বার। তার মধ্যে 5টা পার্মানেন্ট মেম্বার এবং 10টা নন পার্মানেন্ট মেম্বার, মানে অস্থায়ী সদস্য। 5টা মেম্বার কারা কারা, একটা হচ্ছে আমেরিকা, ইংল্যান্ড, রাশিয়া, ফ্রান্স আর চায়না। আর নন পার্মানেন্ট মেম্বার যারা থাকে তারা 2 বছরের জন্য অংশগ্রহণ করে। এরপর ইউএন সিকিউরিটি কাউন্সিলে কোনো একটা বিল পাস করাতে গেলে 9টা দেশের অনুমতি প্রয়োজন, তার মধ্যে 5 জন পার্মানেন্ট মেম্বার এবং 4 জন নন পার্মানেন্ট মেম্বার, ঠিক আছে। একটা জিনিস এখানে নোট করে রাখো যে 5টি পার্মানেন্ট মেম্বারের সহমতি আবশ্যকতা। তার মানে কি, এই 9 জনকার মধ্যে 5 জনকে ইয়েস বলতেই হবে, ঠিক আছে, তবে যাই একটা বিল পাস হয়। তুমি এরম হয়ে গেল যে এদিক থেকে তবু এটা হবে না, ঠিক আছে, মানে 5টা যে পার্মানেন্ট মেম্বার রয়েছে তাদেরকে বিলে সহমত হতে হবে, তবেই একটা বিল ইউএন সিকিউরিটি কাউন্সিলে প্রবেশ করানো বা পাস করানো সম্ভব। এরপর যারা পার্মানেন্ট মেম্বার তাদের কাছে একটা ভিটো পাওয়ার রয়েছে, একটা পাওয়ার রয়েছে যেটাকে বলা হয় ভিটো পাওয়ার। ভিটো পাওয়ার শব্দের অর্থ হচ্ছে আমি মানি না, এখানে নোট করে নাও, এটার অর্থ হচ্ছে আমি মানি না। ভিটো পাওয়ারের ফলে কি করতে পারে, যে কোনো বিলকে রিজেক্ট করে দিতে পারে এই পার্মানেন্ট মেম্বাররা। ভারত এখনো পর্যন্ত 8বার ইউএন সিকিউরিটি কাউন্সিলের মেম্বার হয়েছে। 8বার কখন, একবার 1950 থেকে 51, 67 থেকে 68, 72 73, 77 78, 84 85, 91 92, 2011 12, 21 22, ঠিক আছে। আরেকটা হচ্ছে ট্রাস্টশিপ কাউন্সিল, যেটা বর্তমানে নিষ্ক্রিয়। 1994 সালে এটাকে নিষ্ক্রিয় করা হয় এবং কি জন্য গঠন করা হয়েছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কিছু কিছু দেশ স্বাধীনতা পায়, তারা যাতে তাদের শাসন ব্যবস্থাটা ঠিকঠাক চালাতে পারে সেই কারণে ট্রাস্টশিপ কাউন্সিল গঠন করা হয়। নেক্সট, কিছু গোল রয়েছিল যেটা তোমাদেরকে বললাম, ঠিক আছে। নেক্সট, ইকোসক বা ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, এদের কাজ কি, দেশগুলোকে ইকোনমিক্যালি এবং সোশ্যালি ডেভেলপ করা। এখানে টোটাল 54টা মেম্বার রয়েছে। প্রতি 3 বছরের পর এদের কার্যকাল শেষ হয়ে যায়, মানে 3 বছরের এদের কার্যকাল থাকে এই দেশগুলোর। প্রতি বছর 18টা দেশ অবসর গ্রহণ করে এবং 18টা দেশ অন্তর্ভুক্ত হয়। বছরে 2বার অধিবেশন হয়, ঠিক আছে। এই ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের আন্ডারে আরো 5টা কমিটি রয়েছে। একটা নাম হচ্ছে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক, যার হেডকোয়ার্টার হচ্ছে ব্যাংককে, এটা 1947 সালে গঠন হয়। একটা হচ্ছে ইকোনমিক কমিশন ফর আফ্রিকা, যেটির হেডকোয়ার্টার হচ্ছে আদিস আবাবা, 1958 সালে এটি গঠন হয়। একটা হচ্ছে ইকোনমিক কমিশন ফর ইউরোপ, যেটা জেনিভাতে হেডকোয়ার্টার, 1947 সালে গঠন হয়। একটা হচ্ছে ইকোনমিক কমিশন ফর ল্যাটিন আমেরিকা অ্যান্ড ক্যারিবিয়ান, যেটা সেন্টিয়াগো, চিলিতে অবস্থিত, 1948-এ গঠন হয়। একটা হচ্ছে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর ওয়েস্টার্ন এশিয়া, যেটা বৈরুত বা লেবনানে হেডকোয়ার্টার। এরপর হচ্ছে ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ জাস্টিস, সেখানে 15 জন জাজ থাকে। 15 জনের জাজের কার্যকাল হচ্ছে 9 বছর। এটা স্থাপিত হয় 1946 সালে। হেডকোয়ার্টার দ্য হেগ, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংলিশ এবং ফ্রেঞ্চ। এখানে এখন পর্যন্ত 4টা ভারতীয় জাজ রয়েছে। প্রথম ছিলেন স্যার বেনেগাম, সেকেন্ড হচ্ছে নাগেন্দ্র সিং এবং তিনি ভারতের প্রথম প্রধান বিচারপতি ছিলেন, মানে ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ জাস্টিসের প্রথম ভারতীয় প্রধান বিচারপতি ছিলেন কে, চিফ জাস্টিস
ছিলেন নাগেন্দ্র সিং, তারপর রঘুনাথ পাঠক, তারপর হচ্ছে দলবীর পাঠক। চিফ জাস্টিস অফ ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ জাস্টিসের কে রয়েছেন? উগান্ডার বিচারক জুলিয়া সেবুতিন্তে। সচিবালয় 5 বছরের কার্যকাল, প্রথম সচিব কে ছিলেন? ট্রিগবেলি। ঠিক আছে, আর একটা জিনিস এখানে মনে রাখবে, যারা পার্মানেন্ট মেম্বার সেই সব দেশ থেকে এখানকার সচিব হওয়া যায় না। এরপর দেখো জাতিসংঘের যে মহাসচিবের তালিকা সেটা একটু দেখে নাও। প্রথমেই রয়েছে ট্রিগবেলি, প্রথম, কোন দেশে? তিনি নরওয়ে। ঠিক আছে, তিনি পদত্যাগ করেছিলেন, প্রথম মহাসচিব স্ক্যান্ডিভিয়ান দেশ থেকে। ঠিক আছে, তারপর হচ্ছে দ্বিতীয় ডগ হামারশোল্ড, তিনি সুইডেন থেকে। তিনি কর্মরত অবস্থায় মৃত্যু হয় এবং তিনি শান্তির জন্য নোবেল পুরস্কার জিতেছেন। ঠিক আছে, শান্তির জন্য নোবেল পুরস্কার জিতেছেন। নেক্সট ইউ থান্ট, তিনি মায়ানমারের ব্যক্তি এবং এশিয়া থেকে নির্বাচিত প্রথম মহাসচিব। এটা মনে রাখবে, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রশ্ন আসতে পারে। এশিয়া থেকে নির্বাচিত প্রথম মহাসচিব ইউএনওর কে ছিল? ইউ থান্ট। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমার কুর্ট ওয়াইল্ড হেইম, তিনি অস্ট্রিয়া থেকে নির্বাচিত হয়েছিলেন। 5 নাম্বার হচ্ছে হাবিয়ের পেরেস দে কুইয়ার, পেরু থেকে। আমেরিকা থেকে নির্বাচিত প্রথম মহাসচিব কে ছিলেন? হাবিয়ের পেরেস দে কুইয়ার। নেক্সট ব্রুটোস ঘালি, মিশর থেকে। আফ্রিকা থেকে নির্বাচিত প্রথম মহাসচিব কে ছিলেন? ব্রুটোস ঘালি, কোথা থেকে? মিশর থেকে। ঠিক আছে, কফি আন্না, ঘানা দেশ থেকে তিনি বিলং করেন এবং মুসলিম মহাসচিব, প্রথম মুসলিম মহাসচিবকে কফি আন্না, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং তিনিও নোবেল পুরস্কার জিতেছেন। বান কি মুন, দক্ষিণ কোরিয়া, বান কি মুন দক্ষিণ কোরিয়া, দ্বিতীয় এশিয়া। এবং 9 নম্বরে রয়েছে অ্যান্টোনিও গুটেরাস, পর্তুগাল থেকে। ঠিক আছে, অ্যান্টোনিও গুটেরাস বা গুতেরেস। এরপর আমাদের আরো কয়েকটা আলাদা বডি রয়েছে। ঠিক আছে, মানে যেগুলো অর্গান নয় কিন্তু সেখান থেকেও প্রশ্ন আসে, মানে এগুলো একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, আন্তর্জাতিক সংস্থা। তার মধ্যে একটা পড়েছে তোমার ইউনিসেফ, তোমরা নাম অনেকেই শুনেছো, পরীক্ষাতে প্রশ্ন আসে এবং তোমরা দেখবে টিভিতে অনেক সময় এই অ্যাডগুলো তোমরা দেখতে পাও ইউনিসেফের। ঠিক আছে, যার সম্পূর্ণ নাম হচ্ছে ইউনাইটেড নেশন চিলড্রেন ফান্ড। ঠিক আছে, কি? ইউনাইটেড নেশন চিলড্রেন ফান্ড, শিশুদের জন্য। এটাকে বলা হয় এমার্জেন্সি ফান্ড। মানে গোটা বিশ্বের যারা শিশু রয়েছে তাদের যাতে উন্নতি হয়, তারা যাতে ভালোভাবে পড়াশোনা করতে পারে, তাদের পুষ্টির দিকে লক্ষ্য রেখে এই ইউনিসেফ সংগঠনটা তৈরি করা হয়। কবে গঠন করা হয়? 1946 সালে। হেডকোয়ার্টার কোথায়? নিউ ইয়র্কে হেডকোয়ার্টার। এই একটা পয়েন্ট। আচ্ছা, এখান থেকে যে প্রশ্নটা পাবে সেটা হচ্ছে ইউনিসেফের অ্যাম্বাসেডর কারা? গোটা বিশ্বের জিজ্ঞাসা করবে না, কিন্তু ভারতে ইউনিসেফের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে কে রয়েছে সেটা গুরুত্বপূর্ণ। কে কে রয়েছে? একটা হচ্ছে আয়ুষ্মান খুরানা, অভিনেতা, তোমরা জানো। তারপর হচ্ছে হিমা দাস, অ্যাথলিট, এবং করিনা কাপুর। কি করিনা সেটা জানি না, কিন্তু করিনা কাপুর হচ্ছে ইউনিসেফের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ভারতীয় হিসাবে। ঠিক আছে, তোমরা জানো কিছুদিন আগে এই যে এনার করিনা কাপুরের হাজব্যান্ডের উপর অ্যাটাক হয়েছিল, এত এত বডি বানায় পর একজন পাতলা পিংপিঙা লোক এসে করে কি করছে? ছুরি মেরে চলে যাচ্ছে। তাহলে বলো জিম যে কি লাভ? যদিও লাভ আছে, বডিটা ওই জন্য নয়, কিন্তু একটা কথার কথা তোমাদেরকে বললাম। ঠিক আছে, এরা কি করে আমি কি বললাম? ইউনিসেফ যে বাচ্চাদেরকে গ্রোথে হেল্প করে, পড়াশোনার দিক থেকে বলো, পুষ্টির দিক থেকে বলো, সেই সব দিক থেকে হেল্প করে কে? ইউনিসেফ। নেক্সট হচ্ছে তোমার ইউএনডিপি,
যেটা সম্পূর্ণ নাম হচ্ছে ইউএন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ঠিক আছে, যেটা সম্পূর্ণ নাম হচ্ছে ইউএন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্কে অবস্থিত এটাও, এবং 1946 সালে এটিও গঠন করা হয়। ঠিক আছে, দেখো ইউএন ডেভেলপমেন্ট প্রোগ্রাম মানে কি, কোন কোন দেশ কতটা উন্নতি করছে সেই সব বিষয়ে আলোচনা করা হবে এখানে। তো এই ইউএনডিপির আন্ডারে দুটো ইন্ডেক্স জারি করা হয়, একটা হচ্ছে এইচডিআই, একটা হচ্ছে এসডিজি। কে জারি করে? ইউএনডিপি। প্রশ্ন আসে যে এইচডিআই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এই দুটো ইন্ডেক্সকে জারি করে, এটা করে ইউএনডিপি। ঠিক আছে, আচ্ছা এইচডিআই কি? হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স মানে মানব জাতির কতটা উন্নতি হচ্ছে কোন দেশে সেই বিষয়ে আলোচনা করা হয় এইচডিআই ইন্ডেক্সের মাধ্যমে। ঠিক আছে, এইচডিআই ইন্ডেক্সের মাধ্যমে সেটা নিয়েই আলোচনা করা হয়। এই উন্নতি জানার জন্য কয়েকটা ক্রাইটেরিয়া রয়েছে। একটা হচ্ছে সাক্ষরতা, লিটারেসি রেট কিরকম রয়েছে কোন দেশে। একটা হচ্ছে মাথা পিছু আয়, প্রত্যেক ব্যক্তি কত টাকা করে রোজগার করছে সেইটা। আর একটা হচ্ছে সম্ভাব্য আয়ুষ্কাল। দেখো সাক্ষরতা মানে কি, ধরো আমাদের দেশ ভারতবর্ষ, সেখানকার যে পপুলেশন সেই অনুযায়ী কত পার্সেন্ট মানুষ শিক্ষিত সেটা দেখে, সেটাও একটা ডেভেলপমেন্ট, বিকাশ, উন্নতি। ঠিক আছে, শিক্ষার দিকের উন্নতি। মাথা পিছু আয়, আমাদের এখানকার মানুষের মাথা পিছু আয় কত সেটা জানে, সেটা দেখলে বোঝা যায় যে এখানকার উন্নতি কতটা হয়েছে। আর একটা হচ্ছে লাইফ এক্সপেক্টেন্সি বা সম্ভাব্য আয়ুষ্কাল, মানে একটা মানুষ কতদিন বাঁচতে পারছে তার জন্মকাল থেকে। আমাদের যেমন এখন বর্তমান যদি সম্ভাব্য আয়ুষ্কাল দেখি আমাদের দেশে, তো সেটা হচ্ছে তোমার মিনিমাম 60 থেকে 70 বছর, তার বেশি কেউ বাঁচতে পারছে না। ঠিক আছে, তো সম্ভাব্য আয়ুষ্কাল, এই তিনটা ক্রাইটেরিয়া মিলিয়ে তারা একটা ইন্ডেক্স জারি করে। সেই ইন্ডেক্সে র্যাঙ্কিং থাকে যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে প্রথম কে রয়েছে, সব শেষে কে রয়েছে। তো 193টা দেশ রয়েছে না ইউএনও, সেই 193টা দেশের যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স আছে সেটা জারি করা হয়। তো 2000 লেটেস্ট যেটা রয়েছে রিপোর্ট 2023-24, 24-25-25-এর রিপোর্ট এখনো কিন্তু আসেনি। ঠিক আছে, তো জাতিসংঘের যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স রয়েছে সেখানে প্রথম দেশ যদি বলা হয়, প্রথম কোন দেশ রয়েছে? ফার্স্ট একটা প্রথম দেশ হচ্ছে সুইজারল্যান্ড। এটা র্যাঙ্কিং, এনার র্যাঙ্কিং কত? র্যাঙ্কিং হচ্ছে তোমার 1, মানে এখানকার মানুষের পার ক্যাপিটা ইনকামও অনেক বেশি, সাক্ষরতার হার অনেক বেশি, মাথা পিছু আয় অনেক বেশি, সম্ভাব্য আয়ুষ্কালটাও অনেক বেশি অন্যান্য দেশের তুলনায়। সেকেন্ড র্যাঙ্কিং এ কে রয়েছে? সেকেন্ড র্যাঙ্কিং এ রয়েছে তোমার নরওয়ে। ঠিক আছে, কে রয়েছে? নরওয়ে। বোঝা গেছে, এটা হচ্ছে র্যাঙ্কিং 2। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন আসবে যে ইন্ডিয়া কত নম্বরে রয়েছে। ইন্ডিয়ার র্যাঙ্কিং হচ্ছে তোমার 134। মানে 193টা দেশের মধ্যে 134 নম্বরে কে রয়েছে? সেটা হচ্ছে ভারত। 1 নম্বরে কে রয়েছে? সুইজারল্যান্ড। ঠিক আছে, নেক্সট আরো একটা ইন্ডেক্স জারি করে, সেটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল মানে আগে যেমন দেখলাম সাক্ষরতা, মাথাপিছু আয় এবং সম্ভাব্য আয়ুষ্কাল, এই তিনটা তো থাকবেই, তার সাথে পরিবেশের বিকাশ কি ঠিকঠাক ভাবে হচ্ছে নাকি এই উন্নতিগুলা করতে গিয়ে পরিবেশের ক্ষতি করা হচ্ছে, এই বিষয়টাও কিন্তু এই ইন্ডেক্সে দেখা হয়। ঠিক আছে, তো এই ইন্ডেক্সটা দেখা হয়। ঠিক আছে, তো এখানে প্রথম যে দেশটা রয়েছে সেটা হচ্ছে ফিনল্যান্ড, সেকেন্ড রয়েছে সুইডেন,
3 নাম্বার রয়েছে ডেনমার্ক এবং 109 নাম্বারে রয়েছে কতগুলো দেশের মধ্যে 193টা দেশের মধ্যে রয়েছে ইন্ডিয়া। ঠিক আছে, দেখো 2015 থেকে 2030 এই সময় পর্যন্ত আমাদের যে গোল সেটা হচ্ছে কি নো পভার্টি, গরিবত্ব রাখতে চায় না সরকার 2030-এর মধ্যে, সেই দিকে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের গোল। ঠিক আছে, দেখো এই ইউএনডিপি দুটা ইন্ডেক্স জারি করে বললাম, একটা হচ্ছে এইচডিআই, একটা হচ্ছে এসডিজি। ইউএনডিপি আরো একটা ইন্ডেক্স জারি করে যেটার নাম হচ্ছে গ্লোবাল মাল্টি ডাইমেনশন পভার্টি ইন্ডেক্স। ঠিক আছে, এই ইন্ডেক্সটাও কিন্তু কে জারি করে? এই ইন্ডেক্সটা জারি করে ইউএনডিপি। ঠিক আছে, বুঝতে পেরেছো তো? দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ, আরো একটা সংস্থা নিয়ে আমরা আলোচনা করব আজকে ক্লাসটা শেষ করার পূর্বে, সেটা এখানে নোট দেওয়া নেই, আমি পরবর্তী ক্ষেত্রে অ্যাড করে দেব, কিন্তু এখন তোমরা ওই দুটো সংস্থা নিয়ে একটু আলোচনাটা দেখে নাও, কারণ পরবর্তী ক্ষেত্রে এগুলো হয়তো বাদ পড়ে যাবে। একটা হচ্ছে ইউএনইপি, সেগুলোর কয়েকটা ছোট ছোট পয়েন্ট মনে রাখলেই হবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ইউনাইটেড, ইউএন মানে ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম। এই প্রোগ্রামের আন্ডারে কি করা হয়? পরিবেশের উন্নতি করা হয়। এটা স্থাপনা দিবস কবে? 5ই জুন 1972। 5ই জুন আমরা কি পালন করি? বিশ্ব পরিবেশ দিবস। ঠিক আছে, হেডকোয়ার্টার কোথায় অবস্থিত এটার? সেটা হচ্ছে কেনিয়া বা নেরোবিতে। নেরোবি কোথায় অবস্থিত? কেনিয়া দেশে। ঠিক আছে, ঠিক আছে। আর একটা সমিতি হচ্ছে তোমার, ওগুলো পরের দিন আলোচনা করব, কারণ ওগুলা আজকের ক্লাসে আর আলোচনা করলে তোমরা বুঝতে পারবে না। তো আরেকটা তোমরা নোট করে নাও, সেটা হচ্ছে আইএলও। ঠিক আছে, বাস এটা হলে আজকের মতো ছুটি। একটা হচ্ছে আইএলও, যেটা বলা হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ছোট ছোট কয়েকটা পয়েন্ট একটু নোট করে নাও। এটা স্থাপিত হয় 1919 সালে। হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? জেনিভা, সুইজারল্যান্ড। জেনিভাতে হেডকোয়ার্টার অবস্থিত। এবং এই সংস্থাটি 1969-এ কি পেয়েছে? নোবেল প্রাইজ পেয়েছে। ঠিক আছে, বাস এইটুকু কয়েকটা পয়েন্ট তোমরা মনে রাখো। তো দেখো আজকে আমরা কি পড়েছি এক নজরে একবার দেখে নিই, তারপর আজকে ক্লাসটা সমাপ্ত। ঠিক আছে, আজ আমরা কি কি পড়লাম? আমরা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন পড়লাম, তার মধ্যে মেনলি আমরা আলোচনা করেছি ইউনাইটেড নেশন অর্গানাইজেশনকে নিয়ে, সেখানে তার যে 6টা অঙ্গ সেগুলো নিয়েও আলোচনা করেছি, এবং যে ভিটো পাওয়ার, ইউএন সিকিউরিটি কাউন্সিলের যে পার্মানেন্ট মেম্বার রয়েছে তাদের যে ভিটো পাওয়ার সেটা নিয়ে আলোচনা করেছি, এবং তার সাথে আরো 4টা সংস্থাকে নিয়ে আলোচনা করেছি যেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো আজকের যে ক্লাস, আজকের ক্লাসটা এই পর্যন্তই। ঠিক আছে, বুঝতে পেরেছো তো? আজকের ক্লাসটা এই পর্যন্ত। পরের দিন আমরা আরো বেশ প্রায় 10 থেকে 15টা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন নিয়ে আলোচনা করব। এটা তোমরা পার্ট 1 হিসাবে ধরতে পারো, কারণ আজকের ক্লাসে আমরা
তোমার ইউএন যে অর্গানাইজেশন, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, তাই শুধুমাত্র সেটাকে নিয়ে আজকে আলোচনা করেছি। চলো আজ এই পর্যন্তই, টাটা।